পিঁপড়া দেখেছো? ছোট্ট একটা প্রাণী, এত ছোট যে পায়ের নিচে পড়লে টেরও পাওয়া যায় না। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো জমি নেই, কোনো সঞ্চয় নেই। প্রতিদিন সকালে সে বেরিয়ে যায় খালি হাতে, কিন্তু প্রতিদিন সে ফিরে আসে, কখনো একা না, কখনো দলে, কিন্তু খালি হাতে ফেরে না কখনো। কে তাকে পাঠায়? কে তার পথ চিনিয়ে দেয়? কে তার খাবার ঠিক করে রাখে? যিনি রাখেন তিনি কি তোমাকে ভুলে গেছেন? লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানাও বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো। চলো শুরু করা যাক। এই প্রশ্নটা আব্দুল্লাহর মাথায় প্রথমবার এসেছিল একটা ভাঙা ঘরের মেঝেতে বসে। রাত তখন প্রায় 2টো। বাইরে ঝিঝি পোকার ডাক, ঘরের মধ্যে একটাই মোমবাতি জ্বলছে, আর সেই মোমবাতির আলোয় সে দেখতে পাচ্ছিল মেঝে বেয়ে একটা পিঁপড়া যাচ্ছে, একা, একটা ভাতের দানা বহন করে। আব্দুল্লাহর বয়স তখন 32। 3 মাস ধরে কাজ নেই, ছোট একটা ব্যবসা করত কাপড়ের। লকডাউনের ধাক্কায় সব শেষ, দোকান বন্ধ, পুঁজি শেষ, ধার বাড়ছে। স্ত্রী রুমানা সেদিন অনেকক্ষণ চুপ করে থেকে শুধু একটাই কথা বলেছিল, কাল বাড়িওয়ালা আবার আসবেন। সেই কথাটা বুকে লেগেছিল ছুরির মতো। আব্দুল্লাহ সেই রাতে ঘুমোতে পারেনি, শুধু শুয়ে থেকেছে, চোখ বন্ধ, কিন্তু ভেতরে ঝড়। কত টাকা লাগবে, কোথা থেকে আসবে, কিভাবে হবে, এই প্রশ্নগুলো একটার পর একটা আসতে থাকে। তারপর হঠাৎ উঠে বসে মেঝেতে তাকিয়েছিল, আর সেই পিঁপড়াটা দেখেছিল। এত রাতেও সে যাচ্ছে, এত অন্ধকারেও সে চলছে, একটা দানার জন্য এত পথ পাড়ি দিচ্ছে। আব্দুল্লাহ অনেকক্ষণ তাকিয়ে থাকলো, তারপর মনের ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, এই পিঁপড়া তো ভয় পাচ্ছে না, এই পিঁপড়া তো থেমে নেই। সেই রাতে ঘুম আসেনি, কিন্তু সকালটা এসেছিল প্রতিদিনের মতো। আব্দুল্লাদের গ্রামে একজন বৃদ্ধ মানুষ ছিলেন, নাম ইব্রাহিম চাচা। বয়স 65-র কাছাকাছি। সারা জীবন মাছ ধরেছেন, নদীতে জাল ফেলেছেন, মাছ বেছেছেন। এখন হাত কাঁপে, নদীতে যাওয়া হয় না। কিন্তু গ্রামের মানুষ তার কাছে আসে, কারণ এই মানুষটার কাছে কথা আছে, এমন কথা যেটা শুনলে বুকের ভার একটু নামে। আব্দুল্লাহ সেদিন সকালে ইব্রাহিম চাচার কাছে গেল, বলল, চাচা, আমি আর পারছি না, মাথায় শুধু টাকার হিসাব, ঘুম নেই, খাওয়া নেই, মনে শান্তি নেই। ইব্রাহিম চাচা তার দিকে তাকালেন, তারপর বললেন, বসো। আব্দুল্লাহ বসল। চাচা বললেন, তুমি কি আজকে সকালে উঠেছিলে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ। চাচা বললেন, শ্বাস নিচ্ছ? আব্দুল্লাহ একটু থামলো, তারপর বলল, হ্যাঁ। চাচা বললেন, পেটে কিছু গেছে? আব্দুল্লাহ বলল, সকালে রুমানা রুটি দিয়েছিল। চাচা মাথা নাড়লেন, তারপর বললেন, তাহলে আজকের রিজিক এসেছে, কাল আসবে সেটা নিয়ে এখন ভাবতে হবে না। আব্দুল্লাহ বলল, কিন্তু চাচা, শুধু রুটি খেয়ে তো সংসার চলে না, ভাড়া আছে, বাচ্চার পড়াশোনা আছে, ওষুধ আছে। চাচা হাত তুললেন, থামতে বললেন, তারপর বললেন, তুমি কি গত রাতে একটা পিঁপড়া দেখেছো? আব্দুল্লাহ চমকে গেল, বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? চাচা হাসলেন, বললেন, জানিনি, কিন্তু এই রাতে যাদের ঘুম আসে না তারা অনেকেই পিঁপড়া দেখে, কারণ পিঁপড়া রাতেও কাজ করে। আব্দুল্লাহ চুপ করে রইল। চাচা বললেন, তুমি জানো পিঁপড়ার সবচেয়ে বড় গুণ কি? সে কখনো নিজের বোঝা দেখে থামে না, সে বোঝার চেয়ে বড় জিনিস বহন করে। নিজের শরীরের চেয়ে 50 গুণ বেশি ভার বহন করতে পারে, কিন্তু সে কি কখনো বলে এটা আমার পক্ষে সম্ভব না? আব্দুল্লাহ কিছু বলল না।
চাচা বললেন, তোমার কষ্টটাও বড়, অস্বীকার করছি না, কিন্তু তুমিও ওই পিঁপড়ার চেয়ে কম না। তুমি বহন করতে পারবে, শুধু থামলে চলবে না। সেই কথাটা আব্দুল্লাহ বাড়ি নিয়ে এলো। কিন্তু কথা শুনলেই সমস্যা সমাধান হয় না। সমস্যা থাকে, ভাড়া থাকে, ধার থাকে। পরের দিন বাড়িওয়ালা এলেন। আব্দুল্লাহ সত্যি করে বলল, এই মাসে পারবো না, আরো 2 সপ্তাহ সময় দেন। বাড়িওয়ালা রাগলেন, তর্ক হলো। সেদিন রাতে রুমানা কাঁদল। আব্দুল্লাহ কাঁদল না, কিন্তু বুকের ভেতরে একটা পাথর চাপা ছিল। সেই রাতেও সে মেঝেতে তাকালো। পিঁপড়াটা আবার ছিল, একই রাস্তায়, একই কাজে। আব্দুল্লাহ এবার পিঁপড়াটাকে আটকালো না, শুধু দেখল। তারপর মনে পড়ল ইব্রাহিম চাচার কথা। সে কি কখনো বলে এটা সম্ভব না? পরদিন সকালে আব্দুল্লাহ একটা কাজ করল। পুরনো একটা পরিচয় ছিল, শহরে একটা দোকানদার, নাম সাদেক ভাই। আব্দুল্লাহ তাকে ফোন করল, বলল, ভাই, কাজ লাগবে, যে কোনো কাজ, আমি করব। সাদেক ভাই একটু চুপ থেকে বললেন, কি করতে পারবি? আব্দুল্লাহ বলল, কাপড়ের কাজ জানি, হিসাব জানি, মানুষের সাথে কথা বলতে পারি। সাদেক ভাই বললেন, কাল সকালে আয়। পরদিন সকালে আব্দুল্লাহ গেল। সাদেক ভাইয়ের দোকানে একজন লোক লাগবে, মালপত্র দেখাশোনা করার জন্য। বেতন কম, কিন্তু কাজ আছে। আব্দুল্লাহ রাজি হলো। রুমানা সেদিন রাতে জিজ্ঞেস করল, বেতন কত? আব্দুল্লাহ বলল। রুমানা একটু চুপ থাকলো, তারপর বলল, কম, কিন্তু শুরু। আব্দুল্লাহ বলল, হ্যাঁ, শুরু। শুরুটা ছোট ছিল, কিন্তু শুরু ছিল। প্রথম সপ্তাহে মনে হয়েছিল, এই কাজ আমার না। এত পড়াশোনা করেছি, এত বছর ব্যবসা করেছি, এখন মালপত্র গোনার কাজ করছি। কিন্তু তারপর একদিন সাদেক ভাই বললেন, তুই হিসাবে ভালো, আমার অ্যাকাউন্টসের দিকটা একটু দেখবি? আব্দুল্লাহ দেখল। সাদেক ভাই খুশি হলেন, বেতন একটু বাড়ল। এরপর একদিন সাদেক ভাই বললেন, আমার একটা শাখা খুলবো পাশের এলাকায়, তুই ম্যানেজার হবি? আব্দুল্লাহ চুপ করে থাকলো, বিশ্বাস হচ্ছিল না। সাদেক ভাই বললেন, বল। আব্দুল্লাহ বলল, হ্যাঁ। সেই রাতে বাড়ি ফিরে আব্দুল্লাহ অনেকক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর মেঝেতে তাকালো। পিঁপড়েটা ছিল, একই রাস্তায়, একই কাজে। আব্দুল্লাহর চোখ ভিজে এলো। সে মনে মনে বলল, তুমিও থামোনি, আমিও থামিনি, আর তুমি আমাকে দেখছিলে, সেটা আমি জানি। এই মুহূর্তটা শুধু আব্দুল্লাহর না, এই মুহূর্তটা প্রতিটা মানুষের, যে রাতের অন্ধকারে বসে থাকে আর ভাবে কিছু হবে না। হবে, পিঁপড়ে থামে না বলেই হবে। এই গ্রামে আরেকজন ছিল, নাম শিয়াম, বয়স 28। চেহারায় একটা ক্লান্তি, যে ক্লান্তি শুধু ঘুম না হওয়ার না, বরং স্বপ্ন ভেঙে যাওয়ার। শিয়াম ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিল একটাই, নিজের একটা ব্যবসা। ছোট হোক বড় হোক, কিন্তু নিজের, কারোর চাকরি না, নিজের পরিশ্রম, নিজের ফল। বিশ্ববিদ্যালয় শেষ করে সে একটা ছোট্ট স্টার্টআপ দিয়েছিল, অনলাইনে কাপড় বেচার ব্যবসা। প্রথম 3 মাস ভালোই চলল, তারপর ধীরে ধীরে অর্ডার কমলো। একটা ভুল সিদ্ধান্তে বড় লোকসান হলো, পার্টনার চলে গেল, শিয়াম একা হয়ে গেল। বাবা বললেন, চাকরি কর। শিয়াম বলল, আমি চাকরি করব না। বাবা বললেন, তাহলে খাবে কি? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না শিয়ামের কাছে। রাতের পর রাত সে জেগে থাকত, ল্যাপটপের সামনে বসে থাকত, কিছু করত না, শুধু বসে থাকত।
মাথায় হাজারটা পরিকল্পনা আসতো, কিন্তু কোনোটাই এগোতো না। একদিন সকালে উঠতে পারেনি। শরীর ভারী, মন আরো ভারী। মনে হলো উঠে কি হবে। সেই দিন দুপুরে ইব্রাহিম চাচার ছেলে এলো, নাম আরিফ। বলল, বাবা তোমাকে ডাকছেন। সিয়াম গেল। ইব্রাহিম চাচা তাকে দেখে বললেন, বসো। সিয়াম বসল, মাথা নিচু। চাচা একটু সময় নিলেন, তারপর বললেন, তুমি কি কখনো পিঁপড়ের বাসা দেখেছ? সিয়াম মাথা তুলে তাকালো, বলল, দেখেছি। চাচা বললেন, পিঁপড়ের বাসা তৈরি হয় কিভাবে জানো? একটা একটা করে মাটির কণা সরিয়ে। প্রতিটা পিঁপড়ে একটা করে কণা নেয়। সে জানে না পুরো বাসাটা কেমন হবে, সে শুধু জানে আজকে এই একটা কণাটা সরাতে হবে। সিয়াম চুপ করে শুনল। চাচা বললেন, তুমি পুরো বাসাটা একসাথে বানাতে চাইছো, একদিনে সব হোক, এই চিন্তায় ডুবে আছো, কিন্তু আজকের একটা কণাটা সরাওনি। সিয়াম বলল, কোন কণা? চাচা বললেন, এটা তুমি ঠিক করো, আমি বলতে পারবো না, কিন্তু কিছু একটা আছে যেটা তুমি আজকে করতে পারো, সেটা করো। সিয়াম উঠে চলে এলো, কিছু বলেনি, কিন্তু বাড়ি ফিরে সে একটা কাজ করলো। পুরনো একটা নোটবুক বের করলো, তাতে লিখলো, আমি আসলে কি পারি। লিখতে লিখতে একটা জিনিস বেরিয়ে এলো, সে গ্রাফিক ডিজাইন জানে, শখের, কখনো পেশাদারভাবে করেনি, কিন্তু জানে। সেদিন রাতে সে একটা ফ্রিল্যান্সিং প্রোফাইল খুলল, একটাই কাজ পোস্ট করলো, ছোট লোগো ডিজাইন। 3 দিন কিছু হলো না, চতুর্থ দিনে একটা মেসেজ এলো। সেই মেসেজটা ছোট ছিল, একটা লোগো বানিয়ে দেওয়ার অনুরোধ। দাম কম, কিন্তু সিয়াম রাজি হলো। সারা রাত কাজ করলো, সকালে পাঠালো, ক্লায়েন্ট খুশি হলো, পেমেন্ট দিল, আর বলল, আর একটা কাজ আছে। সিয়াম করলো। এরপর আস্তে আস্তে কাজ বাড়তে লাগলো, ছোট ছোট কাজ, কিন্তু প্রতিটা কাজে একটু একটু করে আস্থা তৈরি হচ্ছিল নিজের উপর। একদিন সে আব্দুল্লাহর সাথে কথা বলছিল, বলল, ভাই, আমি ভেবেছিলাম বড় কিছু না হলে কিছুই হবে না, কিন্তু দেখলাম ছোট কাজও কাজ। আব্দুল্লাহ হাসল, বলল, পিঁপড়ে কি একদিনেই বাসা বানায়? সিয়াম একটু থামল, তারপর হাসল, বলল, না। কিন্তু এখানে গল্প শেষ হয়নি। সিয়ামের একটা বড় সমস্যা ছিল, সে সফলতার কিছুটা ছোঁয়া পেলেই অস্থির হয়ে যেত। মনে হতো এখনই সব বড় করতে হবে, এখনই টাকা আসতে হবে, এখনই সব ঠিক হতে হবে। এই অস্থিরতাটা তাকে বারবার ভুল সিদ্ধান্ত নেওয়াতো। একদিন সে ইব্রাহিম চাচার কাছে গেল, বলল, চাচা, আমি ভালো করছি, কিন্তু মনে শান্তি নেই, মনে হচ্ছে আরো দ্রুত হওয়া দরকার। চাচা বললেন, পিঁপড়ে কি দৌড়ায়? সিয়াম ভাবল, বলল, হ্যাঁ দৌড়ায়। চাচা বললেন, কিন্তু সে থামেও, বিশ্রাম নেয়, তারপর আবার চলে। সে কখনো এলোমেলো দৌড়ায় না, সে জানে কোথায় যেতে হবে। বললেন, তোমার দৌড়ের মধ্যে দিক আছে তো? সিয়াম চুপ করে গেল। চাচা বললেন, তুমি যখন শুধু টাকার দিকে দৌড়াও তখন দিক হারিয়ে যায়, কিন্তু যখন বলো আমি ভালো কাজ করব, মানুষের কাজে লাগব, তখন দিকটা ঠিক থাকে। আর দিক ঠিক থাকলে রিজিক পথ হারায় না। সেই কথাটা সিয়ামের মাথায় গেঁথে গেল। সে সেদিন থেকে একটা নিয়ম করল, প্রতিদিন সকালে উঠে একটাই প্রশ্ন করবে, আজকে কার কাজে লাগতে পারি? ছোট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা তার দিকটা ঠিক করে দিত।
সেই গ্রামে আরো একটা মানুষ ছিল যার গল্প না বললে পুরো হয় না। তার নাম সাদেক। সাদেক মানুষটা কখনো অভাবে ছিল না, মধ্যবিত্ত পরিবার। বাবার একটা ছোট্ট চাকরি ছিল, খাওয়া দাওয়ার অভাব ছিল না। কিন্তু সাদেকের একটা সমস্যা ছিল, সে সব সময় অন্যের সাথে তুলনা করত। পাশের বাড়ির রাফি নতুন মোটরসাইকেল কিনেছে, সাদেক রাতে ঘুমাতে পারেনি। তার বন্ধু ইমরান বিদেশে চলে গেছে, সাদেক সারাদিন মুখ গোমরা করে থেকেছে। তার স্ত্রী মিতা একদিন বলল, তুমি যা আছো তাতে সুখী না কেন? সাদেক বলল, আমার কি সুখী থাকার মতো কিছু আছে? মিতা বলল, তুমি কি মাটির দিকে তাকাও কখনো? সাদেক বলল, মাটিতে কি আছে? মিতা বলল, পিঁপড়ে। সাদেক একটু অবাক হলো। মিতা বলল, পিঁপড়ে কি পাশের পিঁপড়ের ভার দেখে হিংসে করে? পাশের পিঁপড়ে বড় দানা পেয়েছে, সে কি কাঁদতে বসে? সাদেক কিছু বলল না। মিতা বলল, পিঁপড়ে শুধু নিজের কাজ করে, নিজের বোঝা বহন করে, পাশেরটার দিকে তাকানোর সময় নেই তার। এই কথাটা সাদেককে ভাবালো। সে সেদিন থেকে একটা কাজ শুরু করলো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টে জিনিস লিখত। আজকে কি ভালো হয়েছে। প্রথম দিন লিখল, সকালে চা ভালো হয়েছিল, বাচ্চাটা হাসছিল, বৃষ্টির গন্ধ ছিল। ছোট কিন্তু সত্যি। দ্বিতীয় সপ্তাহে সে লক্ষ্য করল তার মনের অস্থিরতা একটু কমেছে। তৃতীয় সপ্তাহে সে ইব্রাহিম চাচার কাছে গেল, বলল, চাচা, একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমি আগের মতো অন্যের দিকে তাকাচ্ছি না, নিজের দিকে তাকাচ্ছি। চাচা হাসলেন, বললেন, এটাকে বলে নিজের রাস্তা খুঁজে পাওয়া। বললেন, পিঁপড়ে যদি পাশেরটার রাস্তায় যেত, নিজের বাসায় ফিরতে পারত না। সাদেক বলল, কিন্তু চাচা, মনে শান্তি আসছে, কিন্তু সংসারের যা অবস্থা, তাতে এই শান্তি কতদিন থাকবে? চাচা বললেন, শান্তি আসলে রিজিকের পথ খোলে। যে মনে অশান্তি, সে সুযোগ দেখতে পায় না। যে মনে শান্তি, সে দেখে। বললেন, তুমি এখন দেখতে শুরু করেছো, এটাই বড় পরিবর্তন। সেই রাতে 3জন আব্দুল্লাহ, সিয়াম আর সাদেক একসাথে ইব্রাহিম চাচার উঠানে বসল। আকাশে চাঁদ উঠেছে, চারদিক শান্ত। ইব্রাহিম চাচা বললেন, তোমরা 3জনেই আলাদা কষ্টে ছিলে। আব্দুল্লাহর ছিল অভাবের কষ্ট, সিয়ামের ছিল থামার কষ্ট, সাদেকের ছিল তুলনার কষ্ট। কিন্তু 3জনের পথ একই জায়গায় এসে মিলেছে। আব্দুল্লাহ বলল, কোথায়? চাচা বললেন, পিঁপড়ার কাছে। 3জনেই একটু অবাক হলো। চাচা বললেন, পিঁপড়া 3টে কথা জানে। 1, থেমো না। 2, দিক হারিও না। 3, পাশেরটার দিকে তাকিও না। তোমরা 3জন এই 3টে কথা শিখেছ। চাচা একটু থামলেন, তারপর বললেন, কিন্তু একটা কথা এখনো বাকি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। পিঁপড়া যখন পথ হারিয়ে ফেলে, সে কি করে? 3জনেই চুপ। চাচা বললেন, সে থামে, মাথা তোলে, গন্ধ শোকে, দিক খোঁজে, তারপর আবার চলে। তোমরা যখন পথ হারাবে, থেমো, মাথা তোলো, আর যিনি তোমাকে পাঠিয়েছেন তার দিকে তাকাও, তিনি দিক দেখাবেন। সেই রাতে উঠানে 3জন মানুষ একটু হালকা অনুভব করল। বুকের ধার পুরোটা যায়নি, কষ্ট পুরোটা শেষ হয়নি, কিন্তু একটা বিশ্বাস এলো, পিঁপড়া কাল সকালেও আসবে। কিছু রাত থাকে যেগুলো শেষ হতে চায় না। ইব্রাহিম চাচার জীবনে এমন একটা রাত এসেছিল, যেটার কথা তিনি কখনো কাউকে বলেননি, আজ পর্যন্ত না। কিন্তু সেই রাতে আব্দুল্লাহ, সিয়াম আর সাদেক যখন জিজ্ঞেস করল, চাচা, আপনার নিজের জীবনে কি কখনো মনে হয়েছে সব শেষ? তখন চাচা অনেকক্ষণ চুপ থেকে বললেন, হয়েছিল।
সবাই চুপ করে গেল। চাচা বললেন, আমার বয়স তখন 40-এর কাছাকাছি। 3টে ছেলে মেয়ে ছোট, স্ত্রী অসুস্থ। নদীতে মাছ কমে গেছে, জাল ফেলি, ফিরে আসে খালি। টানা 4 মাস এমন গেছে। 4 মাস ঠিক মতো খাওয়া নেই, ধার করে চলছি, কিন্তু ধার দেওয়ার মানুষও ফুরিয়ে যাচ্ছে। একদিন রাতে আমার ছোট মেয়ে, বয়স তখন 5, সে বলল, বাবা, পেটে ক্ষুধা। আমার কাছে কিছু ছিল না। চাচার গলা ভারী হয়ে এলো। সেই রাতে আমি বাইরে বেরিয়ে গেলাম। নদীর পাড়ে বসলাম, অন্ধকার চারদিকে, পানির শব্দ, আর বুকের ভেতরে এমন একটা ব্যথা যেটার ভাষা নেই। আমি কাঁদলাম, অনেক কাঁদলাম। তারপর মাটির দিকে তাকালাম। রাতের অন্ধকারেও পিঁপড়া যাচ্ছে। চাচা একটু থামলেন। সেই রাতে পিঁপড়া দেখে আমার মনে একটাই কথা এলো, এই ছোট্ট প্রাণীটার কোনো গোলা নেই, কোনো জমি নেই, কোনো মানুষ নেই, তবুও সে চলছে, কারণ কেউ একজন তার পথ ঠিক করে রেখেছেন। আর আমার জন্য, যাকে তিনি বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, পরিবার দিয়েছেন, তার জন্য কি তিনি পথ রাখেননি? সেই রাতের পর কি হয়েছিল চাচা বললেন। পরদিন ভোরে উঠে নদীতে গেলেন, জাল ফেললেন। প্রথম টানে এমন মাছ উঠল যা গত 6 মাসে একদিনও ওঠেনি। চাচা বললেন, আমি জানি না সেটা কাকতালীয় ছিল কিনা, কিন্তু আমি এটুকু জানি, সেই রাতে আমি যখন নিজের সব ক্ষমতা শেষ করে মাথা নত করেছিলাম, তারপর থেকে কিছু একটা বদলেছিল। হয়তো পরিস্থিতি বদলেছিল, হয়তো আমি বদলেছিলাম, হয়তো দুটোই। কিন্তু সেই পিঁপড়াটা যে রাতের অন্ধকারেও থামেনি, সেটা আমাকে একটা কথা শিখিয়েছে, অন্ধকারে থামলে চলে না। আব্দুল্লাহ বলল, চাচা, কিন্তু সবার জীবনে কি এভাবেই হয়? সবাই কি এই কষ্ট পার করতে পারে? ইব্রাহিম চাচা অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, সবাই পার করে না। কেউ কেউ হাল ছেড়ে দেয়, কেউ কেউ থেমে যায়, কিন্তু যারা পার করে তারা একটা কাজ করে। সিয়াম বলল, কি কাজ? চাচা বললেন, তারা সকাল দেখে। মানে? চাচা বললেন, যখন রাতটা অনেক কঠিন, তখন একটাই কাজ, শুধু সকাল পর্যন্ত থাকো। সকাল হলে দেখবে কিছু একটা বদলেছে। হয়তো পরিস্থিতি না, কিন্তু তুমি বদলেছ একটু, আর সেই একটুটাই যথেষ্ট। সাদেক বলল, চাচা, পিঁপড়ে কি কখনো হাল ছেড়ে দেয়? চাচা একটু হাসলেন, বললেন, না, কিন্তু পিঁপড়ে কখনো একা চলে না, দলে চলে। একটা পড়ে গেলে পাশেরটা তাকে টেনে তোলে। চাচা তাদের 3 জনের দিকে তাকালেন, বললেন, তোমরা 3 জন একসাথে আছো, এটাই তোমাদের সবচেয়ে বড় সম্পদ। কিছুদিন পরের কথা, আব্দুল্লাহ সাদেক ভাইয়ের নতুন শাখায় কাজ শুরু করলো। একটু একটু করে সংসার সামলাতে পারছে, ভাড়া দিতে পারছে। রুমানা আর কাঁদছে না। সিয়ামের ফ্রিল্যান্সিং এখন একটা ছোট্ট এজেন্সিতে পরিণত হচ্ছে। 2 জন ছেলে তার সাথে কাজ করছে। সাদেক প্রতিদিন রাতে এখনো লেখে 3টে ভালো জিনিস। অভ্যেসটা যায়নি। একদিন 3 জন একসাথে ইব্রাহিম চাচার বাড়িতে গেল। চাচা তখন উঠানে বসেছিলেন, পায়ের কাছে মাটিতে পি পড়ে যাচ্ছে। আব্দুল্লাহ বলল, চাচা দেখছেন? চাচা বললেন, দেখছি। সিয়াম বলল, এই পিঁপড়েটা জানে না আমরা তাকে দেখছি। চাচা বললেন, জানে না, কিন্তু সে থামছে না। সাদেক বলল, আমরাও জানি না কি আমাদের দেখছেন। চাচা মাথা তুললেন, 3 জনের দিকে তাকালেন, তারপর বললেন, কিন্তু কেউ একজন দেখছেন। সেই বিকেলে চাচা 3 জনকে একটা গল্প বললেন। অনেক বছর আগে এই নদীর পাড়ে একটা বিশাল বন্যা হয়েছিল।
সব ভেসে গিয়েছিল। মানুষ উঁচু জায়গায় উঠে বসেছিল, চারদিকে পানি। সেই সময় একজন বৃদ্ধ মানুষ দেখলেন একটা পিঁপড়ের দল পানির মধ্যে ভাসছে। তারা একে অপরকে ধরে একটা বল বানিয়ে ভাসছে, যাতে সবাই ডুবে না যায়। দলের মাঝখানে থাকে বাচ্চারা, রানী, আর বাইরে থাকে কর্মীরা। ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে তারা শুকনো জায়গার দিকে যাচ্ছে। সেই বৃদ্ধ মানুষটা এটা দেখে কাঁদলেন, কারণ পিঁপড়েরা জানে বন্যায় একা থাকলে ডোবে, একসাথে থাকলে বাঁচে। চাচা থামলেন, তারপর বললেন, তোমাদের জীবনেও বন্যা আসবে, কষ্ট আসবে, অন্ধকার আসবে। সেই সময় একে অপরকে ধরে থেকো। তিনজন চুপ করে শুনল। চাচা বললেন, আর মনে রেখো, পিঁপড়ে ডোবে না, কারণ সে একা থাকে না। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ, সিয়াম আর সাদেক একসাথে হাঁটছিল। আকাশে সন্ধ্যের আলো মিলিয়ে যাচ্ছে। পথের দুপাশে মাঠ, বাতাসে মাটির গন্ধ। হঠাৎ সিয়াম থামলো, নিচে তাকালো, বলল, দেখো। দুজন তাকালো। পথের মাঝে একটা পিঁপড়ের দল যাচ্ছে, একটার পর একটা, সারিবদ্ধ। প্রতিটা একটা করে দানা বহন করছে। তিনজন চুপ করে দাঁড়িয়ে থাকলো। কেউ কথা বলল না, কারণ কিছু বলার ছিল না। তুমি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে তুমি জানো এই গল্পটা কেন তোমার। কারণ তোমার বুকেও সেই ভার আছে, তোমার রাতেও সেই অন্ধকার। কিন্তু আজকে শুধু একটাই কথা মনে রেখো, পিঁপড়া থামে না। সে জানে না কাল কি হবে, সে জানে না পথটা কতটা লম্বা, সে জানে না সামনে বন্যা আছে কিনা। সে শুধু জানে আজকের দানাটা তুলতে হবে। তুমিও শুধু আজকের একটা কাজ করো, ছোট হলেও চলবে, কিন্তু করো। কারণ যিনি পিঁপড়াকে পথ দেখান, তিনি তোমাকেও দেখছেন, প্রতিটা সকালে, প্রতিটা রাতে, এমনকি যখন তুমি দেখতে পাও না তখনও। পিঁপড়া কাল সকালেও আসবে, তোমার জন্যও পথ আছে। সবশেষে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানাও বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলে।